উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। বিদায় জানাতে নেতাকর্মীর ঢল। ৭.৫ বছর পর মায়ের সঙ্গে দেখা হবে ছেলে তারেক রহমানের। উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরাও। এবার 10 বিশ্ববিদ্যালয়ের ভিসির দুর্নীতি অনুসন্ধানে দুদক। তদন্ত হবে আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্যের। সুনাম ক্ষুণ্ণ হওয়ায় ক্ষোভ শিক্ষকদের। আয় ব্যয়ের হিসাব নিয়ে মুখোমুখি অর্থ বিভাগের দুই সংস্থা। নিরীক্ষার ক্ষমতা চেয়ে আইনের প্রস্তাব অডিট বিভাগের। আপত্তি এনবিআরের। ভোগান্তির শঙ্কায় ব্যবসায়ীরা। ঘন কুয়াশায় ঢেকে আছে রাজধানী, নেই সূর্যের দেখা। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় বিপাকে শ্রমজীবীরা। এবং ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। পুড়ে ছাই 1200 একর বনভূমি। লস অ্যাঞ্জেলসে জরুরি অবস্থা। 30,000-এর বেশি বাসিন্দাকে সরে যেতে নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 11:15টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এর আগে হাজার হাজার নেতাকর্মীর ভিড় ঠেলে বিমানবন্দরে পৌঁছান বেগম জিয়ার গাড়িবহর। মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক সহ বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী মোট 15 জন। সুস্থ হয়ে নেত্রী দেশে ফিরবেন এমন প্রত্যাশা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মঙ্গলবার রাত 8:15 রাজধানীর গুলশান 2-এর 79 নম্বর রোডের বাসভবন ফিরোজার রাস্তায় শত শত নেতাকর্মী। স্লোগানে মুখর পুরো এলাকা। দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে গাড়িবহর ঘিরে এই উদ্দীপনা। নেতাকর্মীদের ভিড়ে গাড়িবহরটি আগায় অত্যন্ত ধীর গতিতে। শুভেচ্ছা আর শুভকামনায় সিক্ত হন বিএনপি নেত্রী। গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পথে পথে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে ব্যানার নিয়ে জড়ো হন অসংখ্য মানুষ। আবেগে আপ্লুত হয়ে গেছি যে আজকে আমাদের নেত্রী মুক্ত বাতাসে উনি দেশে বিদেশের মাটিতে সুচিকিৎসার জন্য যাবেন। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছেন, উনিও পালিয়ে যেতেন, তার নিজের চিকিৎসার কথা চিন্তা করতে। কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা, উনি কিন্তু কখনোই চিন্তা করেন না। উনি সবসময় দেশকে ভালোবেসেছেন। আমাদের খুব আজকে আনন্দের বিষয় যে আমাদের মা আজকে তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। ভাষায় বলে প্রকাশ করার মতো না। তিনি আজকে বীরের বেশে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার আবেদন করেও খালি হাতে যাকে ফিরতে হয়েছে শেখ হাসিনার কাছ থেকে, সেই বেগম জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য। নেতাকর্মী, দল, পরিবার ও চিকিৎসকরাও আশাবাদী বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। দেশের সকল নাগরিক, দলের নেতাকর্মী সবাই চায় যে উনি দ্রুত সুস্থ হয়ে দেশে এসে জনগণের মাঝে থেকে দেশের জন্য সেবা করেন। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কবর সদৃশ কারাগারে নিক্ষেপ করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উনি চিকিৎসা করে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে উনি দেশের মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন। এটাই আমাদের পাওনা। আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। তাকে আবার সুস্থ চলে বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠা হবে যে সরকারকে উনি দেখে যাবে গণতান্ত্রিক সরকার। রাত 11টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছান বিএনপি নেত্রী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার গাড়িবহর প্রবেশ করে বিমানবন্দরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। তার সঙ্গে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, চিকিৎসক দল, বেশ কয়েকজন বিএনপি নেতা, ব্যক্তিগত কর্মী ও 2 জন গৃহকর্মী সহ 15 জন। রাত 11:15টার দিকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন, আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। এর আগে 2017 সালের 15 জুলাই চোখ ও পায়ের চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সে সময় তার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে ছিলেন বেগম জিয়া। লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন 4 বছর গৃহবন্দী থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। বেগম জিয়ার চিকিৎসা শেষে সমাবেশ আয়োজনেরও পরিকল্পনা করছেন তারা।
হয়েছে প্রস্তুতি সভাও। স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলে লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। বিএনপির চেয়ারপারসনের আগমন ঘিরে বিভিন্ন শহর থেকে লন্ডনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ব্রিটিশ আইনের প্রতি সম্মান দেখিয়ে নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় ভিড় করতে নিষেধ করা হয়েছে। এরপরেও বেগম জিয়ার এই সফর ঘিরে বেশ উচ্ছ্বসিত তারা। আল্লাহর তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি সুস্থভাবে এবং জীবিত অবস্থায় আমাদের মধ্যে আসছেন। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে উনাকে হয়তো মেরে ফেলবে ফ্যাসিস্ট হাসিনা। আমরা খুবই উৎফুল্ল এবং খুশি, এবং আমরা আশা করি উনি সব চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে দেশে ফিরবেন। ম্যাডাম আসতেছে, খুব ভালো লাগতেছে। আর এর চাইতে বেশি ভালো লাগতেছে যে একটা ফ্যামিলির সাথে যে এতদিন পরে মিলন মেলা, তাদের কি অনুভূতি সেটা বোঝানো যাবে না। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এই জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি জানালেন, শারীরিক অবস্থা ভালো থাকলে ছেলে তারেক রহমানের বাসায়ও যেতে পারেন বিএনপি নেত্রী। অ্যাম্বুলেন্স রেডি, এবং অ্যাম্বুলেন্স থেকে উনি সরাসরি হসপিটালে যাবেন। এবং যদি কোনো কারণে যদি দেখা যায় যে উনি একটু ফিল বেটার, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি নিয়ে যাবেন। এদিকে বেগম জিয়ার চিকিৎসা শেষে লন্ডনে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে স্থানীয় বিএনপি। আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশকে নিয়ে আপনারা নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। এর আগে গত 11 নভেম্বর এই মামলার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে 10 বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রপতির কার্যালয়। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির ক্ষমা চান না বিএনপি চেয়ারপারসন। এরপর আইনি প্রক্রিয়ায় দুর্নীতির 2 মামলায় সাজার বিরুদ্ধে শুরু হয় আইনি লড়াই। সরকারি আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে অর্থ মন্ত্রণালয়ের 2 সংস্থা, এনবিআর ও অডিট বিভাগ। প্রস্তাবিত আইনে ভ্যাট ট্যাক্স, ঋণ সহ সংযুক্ত তহবিলের অর্থ সঠিক নিয়মে সরকার পাচ্ছে কিনা তা খতিয়ে দেখার সর্বোচ্চ ক্ষমতা চায় মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়। আর একেই সংবিধানের লঙ্ঘন হিসেবে দেখছে এনবিআর। তবে অডিট বিভাগের আশ্বাস, রাজস্ব বোর্ড অনিয়ম না করলে কোনো হস্তক্ষেপ করবেন না তারা। এমন দাবি পাল্টা দাবির মধ্যে ব্যবসায়ীরা বলছেন, ভোগান্তি বাড়াবে নতুন আইন। কামরুল হাসান সবুজের রিপোর্ট। পাবলিক অডিট বিল 2024-এর যে খসড়া, সেই খসড়াটির সাথে কনস্টিটিউশনের কিছু কন্ট্রাডিক্টরি বিষয় আছে। যেই কোনো আইন হওয়ার প্রিরিকুইজিটটা হচ্ছে সংবিধানের ভায়োলেশন যেন না হয়। অবশ্যই সংবিধানের যে কাঠামোর মধ্যে থেকে আমাদেরকে করতে হয়েছে। পাবলিক অডিট বিল 2024 প্রস্তাবিত এই আইনের উপর মতামত চেয়ে গেল 15 ডিসেম্বর তা ওয়েবসাইটে প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এরপর ব্যবসায়ী মহলে প্রশ্ন উঠেছে, সরকারি আয় ব্যয়ের হিসাব নিরীক্ষায় নতুন আইন কেন দরকার? সরাসরি অডিট করার জন্য যেহেতু আমার সংবিধান এত ডিটেলস বলা নাই, অনেকেই এটাকে ওয়েলকাম করে, আবার কেউ কেউ আছেন প্রশ্ন তুলেন। নন কোঅপারেশন হয়। সংবিধানের 84 অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারের রাজস্ব, ঋণ ও ঋণ পরিশোধ থেকে পাওয়া অর্থ একটি তহবিলে জমা হবে, যাকে বলা হবে সংযুক্ত তহবিল। এর বাইরে সরকারি কোষাগারে জমা হওয়া অর্থকে সরকারি হিসাব বলা হবে। সংবিধানের 128 অনুচ্ছেদে এই সরকারি হিসাব নিরীক্ষার ক্ষমতা মহা হিসাব নিরীক্ষককে দেয়া হলেও সংযুক্ত তহবিল নিরীক্ষার দায়িত্ব দেয়া হয়নি, যার সবচেয়ে বড় অংশ দেখভাল করে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। এবার সরকারি হিসাবের সঙ্গে সংযুক্ত তহবিলকে যুক্ত করে তা নিরীক্ষা করতে চায় অডিট বিভাগ। সেভাবেই আইন করার প্রস্তাব দিয়েছেন তারা, যা নিয়ে আপত্তি তুলেছে জাতীয় রাজস্ব বোর্ড। যে আইনগুলি আমরা প্রয়োগ করে থাকি, কাস্টমস, ভিএটি এবং ইনকাম ট্যাক্স আইন, সেই আইনগুলির সাথেও কিছুটা কনফ্লিক্টিং এর জায়গা রয়ে গেছে। লিখিতভাবে সুস্পষ্ট আমরা মতামত দিয়েছি যে কনস্টিটিউশনের সাথে এই বিষয়টা কিছুটা কনফ্লিক্ট করছে। তবে অডিট বিভাগের দাবি স্পষ্ট, সংবিধান মেনেই করা হচ্ছে নতুন আইন। সংবিধানে সবকিছু বলা থাকে না। সংবিধানের যে অনুচ্ছেদ আছে 127 থেকে 132, ওইটারই একটু এলাবোরেট আকারে
আমাদের এই কাজের টোটাল কার্যক্রমটা অন্তর্ভুক্ত করার জন্য এটা করা। এর আগে সংবিধানের 128-এর 3 অনুচ্ছেদ আমলে নিয়ে 1974 সালে মহা হিসাব নিরীক্ষকের ক্ষমতা বাড়ানো হলেও তাকে দেয়া হয়নি সংযুক্ত তহবিলে হাত দেওয়ার অধিকার। সংবিধান সংশোধন না করে এবার তা করা যাবে কিনা সেই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এই আইনটার ভিতরে একটা ইনগ্রেডিয়েন্ট পাওয়া যায় যে সেখানে 84-86 এর সাথে সে কোঅর্ডিনেট করে না, পরে আইন টিকবে না, তখন সংবিধানটাকে সংশোধনের জন্য একটা প্রশ্ন রাইজ করতে পারে, যাতে করে 84-86 এর সাথে যেন সামঞ্জস্য মেনটেন করে আইনটা যেন হয়, তার জন্য আমার মনে হয় এটাতে আরো ওয়ার্ক করা উচিত। আইনি এমন যুক্তিতর্কের মধ্যে সংযুক্ত তহবিলের বড় যোগানদাতা ব্যবসায়ীরা বলছেন স্বচ্ছতা নিশ্চিতের নামে প্রস্তাবিত আইন পাশ হলে ভোগান্তি পারবে তাদের, যদিও এই শঙ্কা উড়িয়ে দিচ্ছে অডিট বিভাগ। অডিটের উপরে অডিট করতেছেন, তারা যে দুর্নীতি করবে না তার প্রমাণ কি? তাহলে আপনি তার উপরে আরেকটা অডিট বসাবেন? তার থেকে বরং আধুনিক সময় যেটা দাবি সেগুলো ডিজিটালাইজ করে ফেলা। কারোর কোনো কাজে হস্তক্ষেপ করার জন্য কিন্তু অডিট না, বরং তার কাজে সহায়তা করার জন্য। সংযুক্ত তহবিল নিরীক্ষার জন্য দেশে আলাদাভাবে অডিট আইনের দরকার নেই বলেও মনে করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রয়োজন আছে বলে কিন্তু আমরা এই মুহূর্তে মনে করছি না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কমিশনারেট অডিট করে। আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও দুর্নীতিতে পিছিয়ে ছিলেন না। আর্থিক অনিয়ম, নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি সহ নানা অনিয়মে অন্তত 10 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। শিক্ষাবিদরা বলছেন কতিপয় দুর্নীতিবাজ শিক্ষকদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে শিক্ষক সমাজ। তাসলিম তৌহিদের রিপোর্ট। 2021 সালে মেয়াদের শেষ সময়ে 141 জনকে নিয়ম নীতি লঙ্ঘন করে নিয়োগ দিয়ে চরম বিতর্কে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুস সুবহান। এছাড়া তার মেয়াদকালে দুর্নীতির ফিরিস্তি খুঁজছে দুদক। একইভাবে শেষ কর্মদিবসে অবৈধভাবে 50 জনকে চাকরি দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শিরিন আখতার। অনুষ্ঠানের নামেও 63 লাখ টাকা আত্মসাতের ঘটনাও সমালোচনার খোরাক যোগায়। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ ও একেএম নুরুন নবীর বিরুদ্ধে। এছাড়া বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। দুর্নীতি দমন কমিশন বলছে সব অভিযোগই গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান দল অভিযোগ প্রমাণের সহায়ক রেকর্ডপত্র সংগ্রহ করবেন এবং এই অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যারা থাকবেন, সন্দিগ্ধ ব্যক্তি যারা থাকবেন তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করবেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি বলছে ভিসিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও অতীতে নিশ্চুপ ছিল দুদক। বর্তমানে যে সমস্ত অভিযোগগুলি ভিসিদের বিরুদ্ধে আসছে, আমি মনে করি যে দুদকের উচিত হবে শক্ত আয়ু নিয়োগ করে তাদের যথাযথ তদন্ত করে তাদের অনিয়মগুলি অনিয়ম এবং দুর্নীতিগুলিকে আপনার দেশবাসীর সামনে উন্মোচন করা। কতিপয় শিক্ষক নামধারী দুর্নীতিবাজদের কারণে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা কলুষিত হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন। অল্প সংখ্যক মানুষের জন্য গোটা কমিউনিটির উপর একটা দায়, সাধারণভাবে দায়। একজন শিক্ষক হিসাবে এটা আমি মনে করি যে এই ধরনের একটা দায় থেকে মুক্তি দেওয়ার জন্য হলেও যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। ইতোমধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রফিকুল ইসলাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোর্শেদ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সাবেক এমপিদের নামে আনা বিলাসবহুল গাড়ি নিয়ে নতুন সিদ্ধান্ত এনবিআরের। ছাড়িয়ে নিতে গুনতে হবে 8.5 কোটি টাকার শুল্ক। বাড়তি দামে বিক্রি নিয়ে শঙ্কায় আমদানিকারকরা। ঘন কুয়াশায় ঢেকে আছে রাজধানী, দেখা নেই সূর্যের। মধ্যরাত থেকেই বাড়তে থাকে কুয়াশা আর হিম বাতাস। সকাল থেকেই কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে শীতের তীব্রতাও বেড়েছে। গত 3 দিন ধরে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। নওগাঁয় গুড়ি গুড়ি বৃষ্টির মতে ঝরে কুয়াশা। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে শ্রমজীবীরাও। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। বয়স্ক ও শিশু রোগী নিয়ে দিশেহারা স্বজনরা।
প্রচণ্ড বাতাস বইতেছে। এই বাতাস বওয়ার কারণে ঠান্ডার প্রভাবটা অটোমেটিকলি একটু বেশি লাগতেছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, মানুষজন বাইরে বাড়াতে পারতেছে না বাতাসে খুব ঠান্ডা, গাড়ি চালাতে কষ্ট হচ্ছে, হাত পা বের করা যাচ্ছে না। ঠান্ডার মধ্যে তো আমরা মোটামুটি অনেক কষ্টে আছি আর কি। বাচ্চা কাচ্চারও সমস্যা, সর্দি কাশ জ্বর হচ্ছে। শৈত্যপ্রবাহের বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিলে আছেন আয়েশা সিদ্দিক সামিয়া এবং রাজশাহী নগরীর রেলগেট এলাকায় আছেন শাহিন আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি সামিয়ার কাছে। সামিয়া, গেল দুদিন শহরে শীতের প্রভাব কম থাকলেও আজ সকাল থেকেই কিন্তু আকাশ ঘন কুয়াশায় ঢাকা। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছেন, এই শৈত্যপ্রবাহটি আসলে চলবে এই মাসেরই এই মাসেরই 14 তারিখ পর্যন্ত। এবং আমরা সকালে থেকে যেটা দেখছি যে আবহাওয়া সকাল থেকে কিন্তু আজ এখন বেলা 10টা পেরিয়েছে এবং এখনও কিন্তু সূর্যের দেখা পায়নি। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন আজকে সারা দেশের তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসে কমতে পারে। এবং তারা ধারণা করছেন যে এই শৈত্যপ্রবাহটি এই বছরের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে। আমরা যেটি দেখছি যে সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক আমরা ঘুরেছি এবং বেলা বাড়লেও কিন্তু সড়কে যান চলাচল, গাড়ির যেই প্রভাবটা আছে সেটি কিন্তু কম, যান চলাচল একটু কম। তবে প্রয়োজনের খাতিরে কিন্তু মানুষ আসলে বের হয়েছে রাস্তায়। আমরা দেখছি যে যুবথুবু অবস্থায় মানুষজনের, কারণ আসলে সকালে থেকেই গেল দুদিন যে শীতের প্রভাবটি আমরা লক্ষ্য করিনি, আজকে কিন্তু সকাল থেকেই সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং একটু জানিয়ে রাখি, দেশের অর্ধেকের বেশি এলাকায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এই আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে এটি নিশ্চিত করেছে। এই মুহূর্তে অবস্থান করছি হাতিরঝিল এবং এই সড়কটি, এই এলাকার অবস্থান যদি বলি, হাতিরঝিলের লেকের পাশেই কিন্তু আমরা দেখছি যে আসলে কুয়াশায় বেশ খুব একটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢেকে আছে এ শহর। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে এটি কিন্তু আসলে শুধু ঢাকাতে যে প্রভাবটা আমরা দেখছি, সবচেয়ে বেশি এর প্রভাব পড়বে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের উপর। এবং এই উত্তরাঞ্চলের এলাকায় যে প্রভাব পড়বে আমরা দেখব সেটি আগামী 1 সপ্তাহ কিন্তু স্থায়ী করবে। এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে হাতিরঝিলে কিন্তু আসলে কুয়াশার কারণে আমরা দূর পর্যন্ত দেখাই যাচ্ছে না এবং ঘন কুয়াশা এই এলাকাটিতে বিরাজ করছে। যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে, সকাল থেকে গাড়ির যান চলাচল কিছুটা কম থাকলেও কিন্তু মানুষের শীতের পোশাক পরে তারা কিন্তু আসলে চলাফেরা করছেন এবং নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য যেটি করা দরকার। এবং আমরা দেখছি যে শুধু ঢাকা শহরেই নয়, আমরা একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে রাজশাহী অঞ্চলে আছে আমার এক সহকর্মী, তিনি জানাবেন সেখানকার অবস্থান। চলে যাচ্ছি আমার সহকর্মী শাহিন আলমের কাছে। রাজশাহীতে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, ঘন কুয়াশায় আবৃত চারপাশ। আমরা রাজশাহীর স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, যাকে এই মৃদু শৈত্যপ্রবাহ বলছে স্থানীয় আবহাওয়া অফিস। আমরা দেখেছি রাজশাহীতে গত কয়েকদিন ধরে ক্রমশ কিন্তু তাপমাত্রা কমছে এবং স্থানীয় আবহাওয়া অফিসের ভাষ্য আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এরই মধ্যে স্বস্তির বিষয় হচ্ছে এর মধ্যে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই। এই শীতে বেশি বিপাকে যারা পড়েছেন তারা হচ্ছে নিম্ন আয়ের মানুষরা কিন্তু বেশি বিপাকে পড়েছেন। রাস্তায় তারা যখন অটো রিক্সা, এখন রিক্সা নিয়ে যখন রাস্তায় বের হয়েছেন, কর্মের জন্য বের হয়েছেন, তারা কিন্তু ঠান্ডা বেশি পড়াতে তারা অনেকেই কিন্তু কর্ম পাচ্ছেন না। অনেকে আমরা দিনের অনেক বেলা অবধি অলস সময় পার করতে আমরা দেখেছি। পাশাপাশি যদি বলা যায় যে রাজশাহীতে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ডে শিশুরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং যদি এক কথায় বলি যে রাজশাহীতে কিন্তু প্রতিদিনে তাপমাত্রা কমছে এবং ঠান্ডার প্রকোপ
প্রকোপ বাড়ছে। কুয়াশার পাশাপাশি কিন্তু এই প্রকৃতিতে হিমেল বাতাস যুক্ত হয়েছে, দুয়ে মিলে অনেকটা নাকাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে নগরবাসী। যদি বলা যায় যে শহর থেকে রাজশাহীর যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু উপজেলা পর্যায়ে কিন্তু ঠান্ডার প্রকোপ আরও কিছুটা বেশি। আবহাওয়া অফিস যেটি বরাবরই বলছে যে এই জানুয়ারির এই সময়টিতে কিন্তু প্রতি বছরই রাজশাহীতে ঠান্ডার প্রকোপ বেশি থাকে এবং এই বছরও তার ব্যতিক্রম নয়। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে তারা আমাদের কাছে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের সর্বশেষ খবর। শীতের খবর জানাতে রাজশাহী রেলগেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন আলম এবং তার আগে হাতিরঝিল থেকে যুক্ত হয়ে খবর জানাচ্ছিলেন সামিয়া। আওয়ামী সরকারের এমপিদের নামে আনা 42টি পাজেরো গাড়ি নিলামের পরিবর্তে আমদানিকারক প্রতিষ্ঠানকে দিয়ে ছাড় করানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। অন্তত 400 কোটি বাড়তি রাজস্ব লাভের আশায় এনবিআরের এই সিদ্ধান্ত। প্রতিটির শুল্ক বাবদ 8.5 কোটি টাকা পরিশোধের মাধ্যমে 24টি গাড়ি ডেলিভারি নিতে চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানিকারকদের কাছে চিঠি পাঠিয়েছে। তবে অতিরিক্ত শুল্কায়নের কারণে গাড়িগুলো বিক্রি না হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 5 মাসের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের কারশেডে এভাবে সারিবদ্ধভাবে পড়ে আছে পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যদের নামে আনা শুল্কমুক্ত সুবিধার গাড়ি। ছাত্র জনতার গণ আন্দোলনে গাড়ি আমদানিকারক দ্বাদশ সংসদের সংসদ সদস্যরা পালিয়ে যাওয়ায় গাড়িগুলো ছাড় করা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। চট্টগ্রাম কাস্টম হাউজের পাঠানো একাধিক চিঠির প্রেক্ষিতে শেষ পর্যন্ত আমদানিকারকদের আবেদনের বিপরীতে ছাড় করার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আমদানিকারকগণ যদি তার অনুকূলে ছাড়করণ করে, যথাযথ শুল্ক পরিশোধ করে, তাহলে তার অনুকূলে ছাড়করণ করা হবে, নাহলে আমরা নিলাম প্রক্রিয়া চলে যাব। গত বছরের 14 সেপ্টেম্বর এই গাড়িগুলো নিয়ে আসা হয়েছিল বন্দরের কারশেডে। আইন অনুযায়ী 30 দিন অর্থাৎ 14 অক্টোবরের মধ্যে আমদানিকারক এসব গাড়ি ছাড় না করায় নিলামের জন্য 24টি ল্যান্ড ক্রুজার বাই পেপার চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যে প্রক্রিয়াই হোক না কেন, এটা অকশন আউট হোক কিংবা প্রকৃত আমদানিকারক ডিউটি দিয়ে ডেলিভারি নিক, আমরা চাই আমাদের জায়গাটা খালি হোক। এমপিভুক্ত গাড়ি যেখানে ডিক্লারেশন আছে, তো এমপি রাইট নাই, এই গাড়ি আবার আমদানিকারককে। তবে নিলাম না করে আমদানিকারকদের কাছে গাড়ি হস্তান্তরের প্রক্রিয়া নতুন করে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে বলে শঙ্কা বিডারদের। যদি বর্তমান কমিশনার মহোদয় ওই সিদ্ধান্ত নেয়, হয়তো জাতীয় রাজস্ব বোর্ডের স্বার্থে যদি করে থাকে, আমাদের বলার কিছু নাই। যেহেতু এমপিরা নাই, এটা স্বাভাবিক কারণে নিলামে বিক্রি করায় মনে হয় গভর্নমেন্টের রুলস অনুযায়ী নিলামে বিক্রি করতে হবে। জাপান থেকে আমদানি করা প্রতিটি গাড়ির আমদানি মূল্য 1 থেকে 1.5 কোটি টাকা। তার সঙ্গে 8.5% হিসেবে আমদানি শুল্ক যুক্ত হলে গাড়ির বাজার মূল্য দাঁড়াবে 12 থেকে 15 কোটি টাকা। এত চড়া দামে এই গাড়ি বাজারে বিক্রি হবে না বলে দাবি গাড়ি ব্যবসায়ীদের। 10 কোটি টাকা মূল্য হিসাবে এই গাড়ি কেউ বের করবে বলে আমার মনে হয় না। আমদানিকারককে একবার চিঠির মাধ্যমে ছাড়াবে কিনা জিজ্ঞাসা করে, এটা দেরি না করে পরবর্তী পদক্ষেপ আসলে অকশনের মাধ্যমে দিয়ে দেওয়াই আমি বেটার মনে করি। তারান্না হালিম কিংবা জান্নাতারা হ্যান্ডির গাড়ি সহ মোট 42টি গাড়ি চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দরে আটকা পড়ল। ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ 7 জন তৎকালীন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি ছাড় করে নিয়েছে। এর আগেও নিলামে দীর্ঘসূত্রিতার কারণে নষ্ট হয়েছে শত শত গাড়ি। আর এর ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, ঠিক তেমনি গাড়ি আমদানি বাবদ লাখ লাখ মার্কিন ডলার বিদেশে চলে যাচ্ছে। এবার যেহেতু এমপি সুবিধায় আনা 24টি গাড়ি আমদানিকারকদের ছাড় করার সুবিধা দেওয়া হয়েছে, তাই হয়তোবা গাড়িগুলো নষ্ট হওয়া থেকে বাঁচবে। আর এতে সাশ্রয় হবে অন্তত 200 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। রেলওয়ের পশ্চিমাঞ্চলে গত বছর অন্তত 350 স্থানে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও স্লিপার ভাঙা, কোথাও উঠে গেছে ক্লিপ, সরে গেছে পাথর। এতে কমছে ট্রেনের গতি, বিভ্রাট হচ্ছে সময়সূচির। কর্তৃপক্ষ বলছে অন্তত 60% রেলপথই পুরনো হওয়ায় কমেছে সক্ষমতা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট।
গত 31 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ভেঙে যায় রেল লাইন। এর আগে 8 ডিসেম্বর একই জায়গায় লাইন ভেঙেছিল। 2024 সালে রাজশাহী সেকশনে এমন অন্তত 25টি স্থানে রেল লাইন ভাঙার ঘটনা ঘটেছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে রেলপথের দৈর্ঘ্য 1427 কিলোমিটার। গত এক বছরে এ পথের 357টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল বিভাগের হিসাবে পশ্চিমাঞ্চল রেলের খুলনা ও রাজবাড়ী প্রকৌশলী বিভাগের আওতায় 40টি স্থানে লাইন ভেঙেছে। সবচেয়ে বেশি 12 বার ভেঙেছে মোবারকগঞ্জ সেকশনে। রাজশাহী জয়দেবপুর প্রকৌশলী বিভাগের আওতায় রেলপথ ভেঙেছে 317টি স্থানে। সবচেয়ে বেশি 121টি স্থানে ভেঙেছে হিলি সেকশনে। বেশি লাইন ভাঙার ঘটনা জানুয়ারি, ফেব্রুয়ারি ও ডিসেম্বর মাসে। এই যে রেল লাইন ভেঙে যায়, ফেটে যায়, নাট বোল্ট লুজ হয়, আর এগুলোর জন্য আমাদের অবশ্যই লোকজন আছে। এগুলো ভাঙে বা ফাটে, এগুলো আমরা আমাদের অফিসকে জানাই, তারা ঠিক সময়তে এসে মেরামত করে দিয়ে চলে যায়। যাত্রীদের অভিযোগ, অনেক স্থানে লাইনের উপর ট্রেন উঠতেই দেবে যায় স্লিপার। ভাঙা স্লিপারের পাশাপাশি অনেক স্থানে নেই ক্লিপ। কোথাও স্লিপার ভাঙা, কোথাও ক্লিপ উঠে গেছে স্লিপার থেকে। এতে কমেছে ট্রেনের গতি। সময়সূচি বিভ্রাটের কারণে বেড়েছে ভোগান্তি। রেল লাইন ভেঙে গেলে ট্রেন থেমে যায়, মানে ট্রেন সামনে আগাতে পারে না, রেলের শিডিউল বিপর্যয় ঘটে। কিছুদিন আগে উল্লাপাড়া মনে করেন রেল লাইন আমরা ভোগান্তির মধ্যে শিকার হয়ে বসে থাকলাম। যদি সংস্কার করা হয় তাহলে আমরা আরো কম সময়ে ঢাকা পৌঁছতে পারবো। কর্তৃপক্ষ বলছে পশ্চিমাঞ্চলের অন্তত 60 ভাগ রেলপথই পুরনো হওয়ায় কমেছে সক্ষমতা। তবে নতুন রেল লাইন স্থাপনে 2টি প্রকল্প নেয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রকল্পগুলো যে কোনো কারণে একটু লেন্দি হয়েছে, এখন তো আর্থিক সংকটই আছে। স্টাডি দুটোরই প্রায় শেষ। এখন যদি প্রকল্প হয় তখন এই রেলগুলো সব চেঞ্জ করা হবে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে বর্তমানে 123টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। শূন্যরেখায় বিএসএফ এর কাঁটা তারের বেড়া তৈরি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে দুদিন ধরে চলে উত্তেজনা। পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিজিবি। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানায়, গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে শিবগঞ্জের চৌকা সীমান্তের শূন্যরেখায় 50 গজ এগিয়ে এসে কাঁটাতারের বেড়া তৈরি করছিল বিএসএফ। এ নিয়ে গত সোমবার ও মঙ্গলবার বিএসএফ এর সঙ্গে 2 দফা পতাকা বৈঠক করে বিজিবি। এ সময় দুই দেশের মানুষ সীমান্তে জড়ো হলে তৈরি হয় উত্তেজনা। তবে বিজিবির প্রতিবাদের পর বিএসএফ কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি শূন্যরেখা থেকে স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও সার্বক্ষণিক নজরদারি চলছে বলেও জানিয়েছে বিজিবি। এখন ওরা কাজ বন্ধ রেখেছে, তো ফার্দার আমরা ফিউচারে দেখি। আমরা সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি। দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। চট্টগ্রামে বিপিএল ঘিরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাজ রব। ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের নামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। মাঠের ভেতর ও বাইরে পুরোদমে চলছে সংস্কার কাজ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুরো কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বিপিএলকে রাঙাতে সাজ রব জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া লাগেনি বন্দরনগরীর ভেন্যুতে। বিপিএল উৎসব শুরুর আগে সংস্কার করা হচ্ছে স্টেডিয়াম। 2010 সালে বিশ্বকাপের পর হয়নি কোনো বড় ধরনের সংস্কার। সেই কারণে এবার বিপিএল শুরুর আগে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। প্রেসিডেন্ট বক্সের নিচে নতুন করে ক্যান্টিলিভার লাগানো হয়েছে। হসপিটালিটি বক্সের গ্লাসও লাগানো হয়েছে নতুন করে। সেই সাথে ক্যানোপিও লাগানো হয়েছে নতুন। মিডিয়া সেন্টারের টিন শেড পরিবর্তন করা হয়েছে। নতুন করে ফ্লাড লাইটের উঠার সিঁড়ি, নষ্ট লাইট সারিয়ে নতুন লাইট বসানো হয়েছে। এছাড়া মাঠের সাউন্ড সিস্টেম, প্রেসিডেন্ট বক্সের সোফা, হসপিটালিটি বক্সের প্ল্যাটফর্ম সবকিছুতেই এসেছে পরিবর্তন। মাঠে দর্শকদের বসার চেয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে পুরো সংস্কার কাজ। গ্যালারিতে রং করা হয়েছে, বক্সের মধ্যে পানি ঢুকতো, পানিগুলি বন্ধ হওয়ার জন্য ক্যান্টিলিভার করা হয়েছে। উপরে ক্যানোপির ছাদটা চেঞ্জ করা হয়েছে। অনেক কাজ করা হয়েছে যেগুলি দৃশ্যমান
বলে মাঠে আসলেই দেখা যাবে। গণ অভ্যুত্থানের পর নতুন পরিবর্তিত বাংলাদেশে বিপিএল পাচ্ছে অন্যরকম গুরুত্ব। ইন্টারন্যাশনাল গ্যালারি শহীদ আবু সাইদের নামে করা হয়েছে বলে জানান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। আমাদের ইন্টারন্যাশনাল গ্যালারিটা আবু সাইদের নামে স্ট্যান্ড করা হয়েছে, আর জুলাই 36-এর জন্য একটা গ্র্যান্ড স্ট্যান্ডে কিছু ব্যবস্থা আছে। অ্যাওয়ারনেস জাগানোর জন্য একটা স্ট্যান্ড করা হবে, ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং পলিথিন ব্যবহারে যে নিরুৎসাহ করার জন্য ওইখানে বিভিন্ন বিলবোর্ড এবং লাগানো হবে। ঢাকা সিলেটের পর সাগরপাড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএল পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 16 থেকে 23 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে 12টি ম্যাচ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। 7.5 বছর পর মায়ের সঙ্গে দেখা হবে তারেক রহমানের, উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরাও। এবার 10 বিশ্ববিদ্যালয়ের ভিসির দুর্নীতি অনুসন্ধানে দুদক, তদন্ত হবে আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্যের। সুনাম ক্ষুণ্ণ হওয়ায় ক্ষোভ শিক্ষকদের। এবং ঘন কুয়াশায় ঢেকে আছে রাজধানী, দেখা নেই সূর্যের। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় বেশি বিপাকে শ্রমজীবীরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।